মানে অফ দ্য রেকর্ডে একটা অভিজ্ঞতা শোনাতে চাই আপনাদেরকে। এই অভিজ্ঞতাটা হচ্ছে, এটা বাড়িতে আমি গিয়েছিলাম। বাড়িতে যাওয়ার পেছনে কারণ হচ্ছে যে ওই বাড়ির একটা মেয়ে, ওর কী যেন একটা ঘটনা ঘটেছে। প্রথম সিমটম হচ্ছে স্ট্রোকের মতো। পড়ালেখার চাপ ছিল, এটা অবশ্যই সত্যি, পড়ালেখার চাপ ছিল। ও স্ট্রোকের মতো একটা কন্ডিশন হলো। ওকে কথা বললে ওর কথা কানে ঢুকতো না, মানে শুনছে বেরিয়ে যাচ্ছে, এরকম একটা কন্ডিশন। অনেক দেরিতে সে রেসপন্স করতো। ডাক্তার দেখানো হলো, অন্যান্য সমস্ত কিছু। ওই ওই অবস্থাটার কোনো উন্নতি হচ্ছিল না। মেডিকেল ট্রিটমেন্টের ভেতরেই ছিল তারা। কিন্তু ঘটনাটা ঘটে, মেয়েটা যখন মেডিকেল ট্রিটমেন্টের ভেতরে, আনুমানিক 7-8 দিন পার হয়েছে, তারপরে ওই বাড়িতে মেয়ের বাবা ছিল ওই দিন রাতের বেলা। মেয়ের বাবা নিজেরই বাড়ি, নিজেরই ফ্ল্যাট, বাড়ি না আর কি, নিজেরই ফ্ল্যাট। হঠাৎ করেই তার ওই বাড়ির ভেতরে তার কেমন যেন অদ্ভুত রকমের ভয় লাগতে শুরু করে, কোনো কারণ ছাড়া। তার কেন জানি মনে হতে লাগলো, তিনি টেলিভিশনে কোনো একটা খবর দেখছিলেন সেই সময়, বিজনেস রিলেটেড। তার কেন জানি মনে হলো যে ঘরে আলোটা কমে গেছে। তিনি তিনি কিন্তু নিজের রুমে ছিলেন, ঘরে আলো কমে গেছে। অবশ্য বাইরের আলোগুলো চলে, ওই ডাইনিং স্পেসের আলোগুলো সব কেমন জানি কম কম লাগছে তার। একটা শিহরণ লাগলো, কেন জানি মনে হলো যে কোনো জিনিস আশপাশ থেকে সরে যায়, কোনো জিনিস হয়তো তার পাশে এখন। আবার কখনো কেন জানি মনে হলো যে জানালার পাশে কে জানি দাঁড়ানো। এই ভদ্রলোকের এই শিহরণ জাগার পরে সে এতটা ভয় পায়, ওই ভয় পাওয়ার সময় সে কোনো রকম একটা শার্ট নিল, সে চাবিটা নিল, নিজের ফোনটা নিল, ওয়ালেটটা নিয়ে সে যখন মেইন ডোরে পৌঁছে গেছে, মেইন ডোরের সে সিটকানিটা খুলেছে আর কি, সরি, ওই ডোর নব দিয়ে সে যখন খুলেছে, দরজা আছে না, মেইন টয়লেট, যেটা হচ্ছে ডাইনিং স্পেসের আশপাশে থাকে একটা টয়লেট, ওটা দরজাটা কীভাবে জানি খুললো কেউ জানি। আপনি পেছনে তাকাবেন না, উনি পেছনে তাকায়, উনি একেবারে সিলিং হাইটে এক মেয়ে দেখতে পান। সিলিং হাইটে এক মেয়ে দেখতে পান, তার আর কোনো কিছু মনে নেই। তার শুধু এইটুকু মনে আছে, ওই জিনিসটা তার কাছে আসছে আর তিনি আতঙ্কে চিৎকার দিচ্ছেন, শুধু এইটুকুই তার মনে আছে। গেট খুলে বেরোতে পারেননি তিনি। তার এইটুকু সর্বশেষ মনে রয়েছে, ওই চেহারা তার চোখের সামনে, কিন্তু তিনি সেই চেহারা ডিসক্রাইব করতে পারেন না। এইটুকুই। এটাই শোনার পর পর আমি ওই বাড়িতে যাই। কারণ হচ্ছে কি, মানে তারই আত্মীয় হচ্ছে আমার খুব ঘনিষ্ঠ পরিচিত, এবং এই জন্য প্রথম ফোন কলটাই আমার কাছে যায়, অন্য কারো কাছে যায়নি। তার মানে এটা হচ্ছে, আমি আপনাদেরকে বলতে পারি যে এটা আমার ডিরেক্ট কেস। আমি কিন্তু আমার লাইফে 50%-এর উপরে কেস ডিরেক্ট পাইনি, এটা ভায়া হয়ে আসছে, মানুষ হয়ে আসছে। মনে করুন যে হুজুররা আসে না, বিভিন্ন হুজুরের সাথে যোগাযোগ রয়েছে, মসজিদের ইমাম সাহেব, খতিব সাহেব, তাদের সাথে যোগাযোগ আছে, তো ওই ভায়া হয়ে আসে। কিন্তু এইটা হচ্ছে ডিরেক্ট, মানে ওই বাসায় প্রথম ঢোকার লোক আমি। যখন ওই বাসায় আমি ঢুকি তখন ওই বাসায় কেউ নেই, কারণ ওই ভদ্রলোক ওই ভয় পাওয়ার পরে কোনো মতে সে বাসায় ঢুকবে না, কাউকে ঢুকতে দিচ্ছে না। ওটা জেনুইন ভয়, ওটা এমন কোনো কিছু না যে উনি হ্যালুসিনেশনের শিকার। রাতের তখন 11:30 বাজে, তখন ঢাকা শহরের মানুষ জাগ না, পাশের ফ্ল্যাটের মানুষজন জাগ না, তার তো এরকম শিহরণ লাগার কথা না যে সে হ্যালুসিনেট করলে যে এরকম ঘটনা দেখবি। সে বাথরুমের দরজা খুলে সে সিলিং বরাবর ওই মেয়ে দৌড়ে তার কাছে চলে আসবে, আর তার এই অবস্থা হয়ে যাবে, এটা কি হয় কোনো কারণ ছাড়াই? এখন আমি যখন ঢুকলাম তখন আরও আশ্চর্যজনক একটা ঘটনা সিনারিও দেখলাম আমি। যখন আমি ভেতরে ঢুকি, ওই ওই উনাকে যখন উদ্ধার করে, ওনার চিৎকারের কারণে মানুষজন চলে আসছিল, তো উনি সামহাও যে দরজাটা আনলক করতে পেরেছিল, তারপরেই আর কি ওই ঘটনাটা ঘটে। তো লোকজন দরজা ধাক্কা দিতে দেখা যায়, দরজা খোলা যায়, আর উনি তো দরজার উপর পড়ে রয়েছে। তারপর ওনাকে বের করে, তো ওই যে লক করা হয়েছে, এরপরে যে আমি এখন ঢুকলাম।
এখন আমি দরজাটার ওই যে লক খোলার পরে ঢুকলাম, একটা স্বাভাবিক একটা স্মেল, ওই স্মেলটা অন্য কেউ পাবে না। কোন স্মেল জানেন? এটা হচ্ছে, বোঝাতে পারবো না। তো এই স্মেল পাওয়ার পরে আমি বুঝতে পারলাম যে এখানে মানে এক এক কিসিমের এন্টিটি পাঠানো, যে এন্টিটি হচ্ছে আপনার ওই যে চালানে সবসময় আসে, এবং এই এন্টিটিটা অনেকটা পিচাসের চেয়ে একটু উপরে, কিন্তু এরা ডেডলি আসলে। কারণ এদের না আছে বুদ্ধি, না আছে বিবেক। কিন্তু আমি যখন ওই যে ঢুকলাম, বললাম না, এই যে সোফা যেগুলো রয়েছে না, একটার উপর আরেকটা বসানো, এবার একটার উপর আরেকটা বসানো একেবারে সিলিং পর্যন্ত যাবে এমন না, কিন্তু কিন্তু আমি ঢোকার পরে যখন আমি দিকে তাকাই, গন্ধ তো পাচ্ছি, তাকানোর পরে দেখি যে ওই সিলিং পর্যন্ত সে বসা। আমার পেছনে যে ঢুকতে নিচ্ছিল, ঠিক আমার পেছন দিক দিয়ে যে ঢুকতে নিচ্ছিল ফ্ল্যাটের ভিতরে, কারণ যে বললাম আমি ভিতরে ঢুকবো প্রথম ব্যক্তি, আমি তাকে আমার পা পা দিয়ে তাকে পাটা পেছনের দিকে ভাঁজ করে তাকে ধাক্কা দিই, লাথি মারার মতো করে। এরপরে পেছনের দিকে করে তাকে ধাক্কা দিয়ে বললাম যে ভিতরে ঢুকে না, রিক্স। এটা বলার পরে আমি করলাম কি, বাইরের দিক দিয়ে তালা মারা ওই সিট ক্যাঁটা ওইখানে লাগিয়ে দিলাম, তালা তো নাই, ওই সিট ক্যাঁটা ওইখান থেকে লাগিয়ে দিলাম যাতে গেট লক না হইতে পারে। তো ওইটা করতে করতে কিন্তু আমি ওর দিকে তাকাচ্ছি, এখন ঘরের ভেতরে কিন্তু অন্ধকার। যখন ঢুকেছি তখন মাগরিবের পরে, এছাড়া আজান দিবে 9টার সময়। আমি এই সোফাগুলোর উপরে এই এন্টিটিকে দেখতে পাচ্ছি যে বসা, কিন্তু অন্য কেউ ঢুকলে সে দেখবে না, কিন্তু সে দেখবে যে সোফাগুলো উঠানো এইভাবে। ওই পাশ দিয়ে সে যে কথা বলার চেষ্টা করছে আমার সাথে, আমি তাকে বললাম যে আপনি আমার সাথে একটা কথা বলেন না, এই গেটের সামনে চুপচাপ দাঁড়ায় থাকেন। আমি আগে একটু জোরে নিঃশ্বাস নিলাম, নিজের বুকটা ভরার পরে গেটটা থেকে একটু দূরে সরলাম, কারণ গেট দিয়ে যদি আবার বাড়ি মারার চেষ্টা করে তাহলে তো ব্যথা পাবো। এখন আমার পিঠ কিন্তু সেই টয়লেটের দিকে, এবং আমার পিঠে কিন্তু শিহরণ লাগছে, যেন আমার পিঠের পেছনে আরেকজন এসে দাঁড়ানো এবং তার নিঃশ্বাস আমার ঘাড়ের পেছনে পড়ছে। কিন্তু আমি তাকিয়ে আছি মেয়ের দিকে, মেয়ের মতো যাকে আমি দেখতে পাচ্ছি, কারণ তো চুলের কারণে বোঝা যায়, আকারের কারণে বোঝা যায় সে মেয়ে। ওই সোফাতে তো সে বসা, যেরকম মানুষ বসে থাকে না সোফাতে, তার পাটা তো ঝুলেছিল ফ্লোর থেকে 3 ফিট উপরে, কিন্তু এখন দেখলাম যে তার ওই পা ফ্লোর পর্যন্ত চলে এসছে। সে ওই বসা ওইখানে ঠিকই, কিন্তু তার পা ফ্লোর পর্যন্ত চলে এসছে। আমি এবার নিজের শিহরণের উপর একটু কন্ট্রোল নিলাম, ঘাটটাকে মুচড়িয়ে আর 2টা বাহুকে মুচড়িয়ে, এই যে শিহরণটা আমার উপর দিয়ে যাচ্ছে না, এটার উপর একটা কন্ট্রোল নিয়ে নিলাম। এখন আর কোনো শিহরণ আমার উপরে কাজ করবে না, কিন্তু আমি পেছনে তাকাবো না, পেছনে তাকালে সমস্যা। আমার সাথে নাই রিং। আমি জিজ্ঞেস করলাম ওনাকে যে এই ভদ্রলোকের ঘর বা রুম কোনটা, তো ওনার আত্মীয় তো জানে, রুমটা দেখিয়ে দিল। রুমটা আবার ভাগ্যক্রমে আমার সামনে পড়লো, আমি রুমের দিকে তাকানো। এখন ওই যে জানালার কথা শুনেছিলাম না, ওই জানালাও আমার চোখে পড়ছে। এই যে অন্ধকার না চারপাশে, বাইরে থেকে টুকটাক আলো, ওই হালকা একটু বোঝা যায় 2টা হাত আমি দেখতে পাই জানলার উপরে ধরা। অর্থাৎ আমি এর মতো 3 জনকে টের পেয়ে গেছি অলরেডি, 3 জন এইখানে। আমি ওই রুমে ঢুকলাম, ওই রুমে ঢোকার পরে জানলায় ততক্ষণে আরেক জোড়া হাত এসে পৌঁছে গেছে। এবার কিন্তু 4 জন। আর এই অবস্থাতে না আমার কেন জানি মনে হচ্ছে যে এই ঘরে কোনো কিছু নাই। আমি ওই যে ব্যাটার ঘরে, ওই যে বয়স ওই মিডল এজ ম্যানের ঘরে, আমি ওই ঘরে বসা অবস্থায় কীভাবে জানি আমি বুঝতে পারবো না তাদেরকে, বাট আমি দেখতে পারি, আমি দেখতে পাচ্ছি একটা পড়ার টেবিল, এবং আমাকে ওই পড়ার টেবিলের কাছে যাওয়া লাগবেই। এখন এই পড়ার টেবিল যখন আমি পড়ার টেবিলের দিকে মুভ করতে শুরু করলাম, মুভ করতে গেলে আমাকে যেতে হবে কোন দিকে জানেন? ওই এন্টিটি যেদিক দিয়ে বসা না, ঠিক ওই পাশে একটা ওয়ালের পরেই রুমটা আর কি, ওই রুমটা আমি বুঝতে পারছি, কেন জানি বুঝতে পারছি যে টেবিল ওইদিকে, ওই ওয়ালের ওই পাশে। অথচ আমি তখন পর্যন্ত একটা দরজা দেখিনি অন্ধকারের কারণে।
ওরা বুঝতে পেরেছে যে আমি ওই ঘরে যাব। তো আমার সামনে এসে দাঁড়ায়, ওই সোফা থেকে সে লাফ দেয়। ও লাফ দিয়ে যখন আমার সামনে দাঁড়ায়, আর ওই একই সময় আমার পেছনের দিক থেকে সে চিৎকার দেয় আমার কানের পেছনে, যার কারণে যে আপনি হতভম্ব হয়ে উঠবেন না, মানে আচমকা শব্দ হলে লাফিয়ে উঠবেন না। আমি লাফিয়ে উঠি, কিন্তু আমি চিৎকার দিইনি, কারণ আমি তো অ্যালার্ট। মানে ওই মানে বডি সে ধাক্কাটা ঠিকই দেয়, কিন্তু আমি অ্যালার্ট, কারণ আমার চিৎকার বের হয় না এই জন্য। কিন্তু আমি যদি অবচেতন মাইন্ডে থাকতাম আর কাউকে যদি না থাকতাম, এরকম শব্দ হলে আমি সবাই চিল্লে উঠতাম বা ভয় পেয়ে উঠতাম। ও আমার সামনে এখন এখন আমি ওর দিকে তাকাচ্ছি, ওর সিলিং পর্যন্ত চুলগুলা আমার ফেস বরাবর, প্রায় এতখানি ও লম্বা, আমাকে যাওয়ার জায়গা দিচ্ছে না। তো আমার ডান হাতের কাছে একটারে দেখলাম, আর বাম হাতের কাছে আবার একটারে দেখলাম, মানে দেবে না যেতে। তো আমার এই জায়গাটুকু তো পার হতে হবে, তাই না? ভেতরে কিন্তু ভয় লাগছে ভাই, বিশ্বাস করেন। ভয় কিসের জানেন? বারবার কেন জানি মনে হচ্ছে ঘাড়ের পেছনে একটা কোপ পড়তে পারে। আর আমি বারবার ফ্ল্যাশ ইমেজে, মানে আমার চোখের সামনে কল্পনা বারবার বডি ভাসছে। তখন বডি তো চিনেন, বডি এটা কিন্তু ইঙ্গিতই, মানে আমার চোখের সামনে বডি না ভাসলে আমি ভয় পেতাম না, বিশ্বাস করেন। কিন্তু আমার চোখের সামনে বডি ভাসছে বারবার। তো আমি চোখ বন্ধ করে একেবারে এক পা দিলাম, মানে হিসেবে ওর সাথে আমার ধাক্কা খাওয়ার কথা, কিন্তু ও তো ওইখানে নাই, মানে ও তো বডি না। তো বডি যেহেতু না, উপর দিয়ে প্লেন যাচ্ছে, আমি ইচ্ছা করে কাটবো না, কথা বলি। বডি যেহেতু না, আমি পা দিলাম, কিচ্ছুর সাথে আমার লাগে নাই। কিন্তু বিশ্বাস করেন, আমার চোখের উপরে কেন জানি মনে হলো যেটা পর্দা এসে বাড়ি মেরেছিল, কিন্তু আমার ফেস সেটা টের পায় নাই। তো আমি চোখ বন্ধ করে এক কদমের পরে আরও এক কদম দিই, আরও এক কদম দেওয়ার পরে আমি চোখটা খুলে আমার পায়ের কাছে রেখে, মানে আমি চোখ সোজা রেখে খুলি নাই। তো ওই সময় দেখলাম যে কেমন জানি অদ্ভুত আমার ডান দিকের রং। পরে বুঝতে পারলাম এটা সে দরজা। কোনো কিছু খেয়াল করি না, কারণ আমার পেছনে কয়েকজন এখন। আমি গেটটা খুললাম, ভেতরে ঢুকে আমি গেট লাগিয়ে দিছি, এবং গেটটা লাগাই দেওয়ার পরে আমি আমার মতো সুন্দর মতো ধীরে সুস্থে আগে জোরে নিঃশ্বাস নিলাম, তারপরে আস্তে আস্তে আয়াতুল কুরসি পড়তে শুরু করলাম। আমার অন্য কোনো কিছুর দরকার নাই। মানে এমন না যে আমি দোয়া পড়তে পড়তে কোনো কিছু খুঁজবো, আল্লাহ তো আমাকে দান দিয়েছেন। আমি শুকরগুজার করি আমার মালিকের। আমি আমার জীবনে যা চাই তা পাই নাই, কিন্তু যা আমাকে তিনি দিয়েছেন সেটা অনেক বড়। হয়তো আমি ওগুলা পেলে হয়তো এটা পেতাম না। আমি আমার মালিকের সিদ্ধান্তে সম্পূর্ণভাবে রাজি খুশি, কারণ তিনি আমার মালিক। আমি ধীরে সুস্থ আয়াতুল কুরসি পড়ছি, ওদিকে বাইরে কি শুরু হয়েছে জানেন? দরজার ভেতরে না এরকম শব্দ, দরজাটা ভাঙার চেষ্টা করতেছে একটা সমাজে। এবং আমি নিজে ভালো করে খেয়াল করে দেখি যে আপনার ওই দরজা ভালোভাবে কাঁপছে। আর ফ্লাশ ডোর তো একটু ভারী ফ্লাশ ডোর, তো ওগুলো হিঞ্জ যত বেশি সুবিধার না। তো চিন্তা করলাম যে দরজা বললে পড়ুক। আমি টেবিল পর্যন্ত পৌঁছাই গেছি, এবং আমি স্পষ্ট বুঝতেছি টেবিলের নিচে তাকালেই আমি দেখতে পাবো কাঙ্ক্ষিত জিনিসটাকে। টেবিলের নিচের দিকে তাকালাম, পকেট থেকে ফোন বের করলাম। ওই সময় হলো কি যে ঘরের ভেতরে কেউ ঢুকে গেছে ওই সময়, আর আমিও আয়াতুল কুরসি পড়া থামিয়ে দিয়েছিলাম, যার কারণে টেবিলটা টান মারার কারণে টেবিলটা আমার হাঁটুর মধ্যে খুব জোরে বাড়ি মারে, ডান হাঁটুতে। আর টেবিলটা উল্টায় পরে বইপত্র সহ। আমার ফোনটা ভাই মাঝখান থেকে গেল নষ্ট হয়ে, ফোনটাও বন্ধ হয়ে গেল একই সময়, কারণ ফোনটা টেবিলের উপরে, মানে ফোনটার উপরে টেবিল পড়ে। একটা থাবা যে মারলো টেবিলের নিচে ওই এক্স্যাক্ট জায়গার ভেতরে, থাবাটাকে আমি বুঝতে পারলাম যে একটা মানুষের হাত না, এটা আমি বলি এটা মানুষের হাত না, এটা কাপড় চোপড়ার হাত, মানে পর্দার হাত। এটা এসে থাবা মারলো, থাবা মেরে যে জিনিসটা ধরে সে নিয়ে ভাগলো, এটা আমি নিজের চোখে দেখতে পাই, একদম আমার চোখের সামনে। তো ওইটা নিয়ে গেল, তাকে দেখি কি জানেন,
ভাই দরজা এমনভাবে ভাঙছে, মানে আমি তো লাগাই রাখছি না, ওদিক দিয়ে তো ভাঙছেই, মানে ফাঁক করতে পারছে আনুমানিক 1 আঙ্গুল পরিমাণ, মানে 1 আঙ্গুল লম্বা না, মানে একটা আঙুল ঢুকিয়ে দিলে যতটুকু হবে ওই 10 ওই কত 10-12 এরকম ফাঁক করছে সে তারা, এবং ওদিক থেকে জিনিসটা তারা নিয়ে গেছে। আমি ওঠার পরে তো আমি পুরোপুরি আপসেট, যেমন ফোনটা নষ্ট হয়ে গেছে। তো অতক্ষণে ওই যে শব্দের কারণে সে আবার ভেতরে ঢোকার সাহস পায় না, সে আবার নিচ থেকে কয়েকজন লোক নিয়ে আসছে, বাড়ির আশপাশে মানুষজন জমে গেছে। বাইরে আসার পরে দেখি যে সিঁড়ি রুমেই 9 জনের মতো লোক, 8-9 জনের মতো লোক। তো আমি নিচে চলে গেলাম, আমি আমার মতো করে তাদেরকে বলে দিলাম যে জিনিসটা তো নিয়ে গেলো, এখন আশা করি আর ঝামেলা নেই, ওরা নিয়ে গেছে, ওরা টের পেয়েছে যে ওদের জিনিস ধরা পড়ে যেতে পারে, ওরা এই জিনিসগুলো নিয়ে গেছে। কিন্তু মেয়েটা তখনও ডিসওরিয়েন্টেড, মানে মানে ক্লুলেস। তো বাড়িতে ঢোকার সাহস তো কেউ করছে না, কিন্তু আমি তো তাদেরকে খুব প্রেশার দিচ্ছি যে বাড়িতে আসেন, বাড়িতে আসেন। এখন মানুষ অনেক সময় আমার কথা শোনে না, আসলেই শোনে না। তো তারা বাইরে থেকে লোকজন নিয়ে এনে মিলাদ মাহফিলের মতো দোয়া দূরত্ব এবং খতম করলো, খতম করার পরে বাড়িতে ঢুকলো, কোনো সমস্যা নেই। আমি আগে থেকে বলছিলাম যে ইস্যু চলে গেছে, এখনকার ইস্যুটা চলে গেছে, ওরা ওই জিনিসটা নিয়ে চলে গেছে। কারণ শুধু মেয়ে ডিসওরিয়েন্টেড, মেয়েকে এখন ঠিক করা উচিত। তো এখন মেয়েকে তারা ঠিক করতে পারে না। দেখেন আমি তোকে একটা প্র্যাকটিক্যাল কথা বলি, যখন কেউ আমাকে ডেনাই করে, আমার কথা না শোনে, আমি তাকে রেসপন্স দিই না। এখন ডিসওরিয়েন্টেড, এদিকে আমার সেই ব্যক্তি, যে ব্যক্তি হচ্ছে তাদের ডিরেক্ট আত্মীয়, সেই ব্যক্তি আবার তাদেরকে বলছিল যে একটা ইনস্ট্রাকশন তোমরা ফলো করলে না কেন, তোমরা ওই দিন রাতের ব্যাপারে জানো কি সেইখানে ঘটনা, সে তার মতো করে তাদেরকে বলে। এখন তাদেরকেও আমি ঘুরাই, ভালো মতো ঘুরাই। আপনি হয়তো বলতে পারেন যে এটা কেন করলাম। একটা জিনিস কি, যে তারা টাইম ওয়েস্ট করছে ভালো মতো, মেয়ে ডিসওরিয়েন্টেড, এই অবস্থায় তারা টাইম ওয়েস্ট করছে ভালো মতো। এখানে এমন না যে আমি আরেকজনের প্রতি জেলাসি ফিল করে এটা করতেছি, না তা না, তারা টাইম ওয়েস্ট করার পরে আমার কাছে আসছে। কিন্তু আবার আরেকটা জিনিস কি জানেন, আমি তো ফ্রি বসা নাই, তো আমি এই অবস্থাতেও যখন এখন যে আমি কাজ ছেড়ে দেওয়ার পরও দেখতেছি যে আমি ব্যস্ত থাকতেছি সারাদিন, তখন তো আমি দমই ফালাতে পারতাম না। তাও আমি, এটা সত্যি কথা, আমি ইন্টেনশনালি তাদেরকে 3টা ডেট মিস করাই, ইচ্ছা করাই। কারণ তাদেরকে আমি ডেট দিয়ে পরে আমি ওই ডেটে কাজ নিয়ে নিচ্ছি, সত্যি কথা। কারণ জিদ কাজ করে অনেক সময়, কারণ আমি তোমার কাছ থেকে টাকা পয়সা খুঁজি না, কোনো কিছু খুঁজি না, তুমি আমাকে যদি সম্মান না দিতে পারো, এটা তোমার ব্যাপার, এটা তোমার সমস্যা, আমার না। তারপরে আমি যাই, কারণ মেয়ে এতটা ডিসওরিয়েন্টেড, তারা ওষুধ টষুধ দিয়ে আর অন্য জায়গায় ঝাড়ফুঁক করায় কোনো সুবিধা করতে পারেনি। কারণ আমি, মানে কারণ কি জানেন, মানে প্রবলেমটা ওইখান থেকে সরে গেছে, ওই প্রবলেমের তাসিরটা তার উপরে। এখন প্রবলেমটা তো তারা ধরতে পারে নাই, প্রবলেমটা ফার্স্ট হ্যান্ড ডিল আমি করছি, এই জন্য আমি জানি ইস্যু কী। এখন আমি বলি ইস্যুটা কি। ইস্যু হচ্ছে কি, যে বাবার ব্যবসার ক্ষতি করার জন্য চালান করা হয়েছিল। এখন যেদিন চালানটা করা হয়, ওই দিনে দিনক্ষণে ওই এক্স্যাক্ট টাইমে মেয়ে ওইখানে জাগনা ছিল ঘরে, অন্য কেউ জাগনা ছিল না। এখন ওদের তো ঢুকতে হবে, এখন ঢুকতে গেলে ওদেরকে এই ঘরে এমন একটা স্পেস বের করতে হবে যে স্পেসটা পুরোপুরি ফাঁকা। এখন দেখতেছে একটা মেয়ে জাগনা, তখন এসে করছে কি, যে ওরা মেয়েকে আঘাতটা করে, মেয়ের কানের ভেতরে ওরা ফু দেয়, আর আরেকজন মেয়ের পিঠের উপরে হাত দিয়ে আপনার সিম্বল, এই যে নকশা যেটাকে আমরা বলি, ওই নকশাটা ওরা মানে করে দেওয়ার কারণে মেয়ে তখন ডিসওরিয়েন্টেড হয়ে যায় ওই জায়গাতে, মেয়ে তখন সেন্সলেস। অর্থাৎ ওরা মেয়েটাকে ওই পজিশনে নিয়ে গেছে যে একে শাট ডাউন করে দিই সব কিছু থেকে। আর এটা থেকে মেয়ে আর মুক্তি হয় নাই। তারা অনেক ঝাড়ফুঁক করছে, অনেক কিছু করছে, মেয়ের কানই তো বন্ধ। আমি যদি চিৎকার করেও এখন ওরা যদি পুরো কোরআন শরীফের খতম শোনে, কাজ হবে না, ও কান বন্ধ করে রাখছে, ওর কানে কিছু যাবে না। ওরা এখন কি শুরু করছে জানেন, যখন এই যে এখন চালানগুলো দেয় না, এই চালানগুলা বা যে ক্ষতিগুলো করে, এটাকে ইফেক্টিভ রাখার জন্য, বাপরে বাপ আমার গলা খুব ব্যথা করতেছে, এই চালানগুলোকে ইফেক্টিভ রাখার জন্য কান বন্ধ করে দেয়।
কারণ আপনি শুনলে না আপনার উপরে সেটা তাসির হবে, আপনি শুনতেই পাবেন না। যে আমাদের কান বন্ধ হয়ে যান অনেক সময়, বা কানে কম শুনি, বিভিন্ন সর্দি কাশির মতো করে এই অবস্থা করছে। আর ডিসওরিয়েন্টেড হয়ে আছে যে পিঠের পিছনে আপনার যে নকশা করে দেওয়ার কারণে, ওই নকশাতে ওরা মেয়েটাকে এমন কমান্ড দিয়ে রাখছে যে তুমি একদিকে এক ধ্যানে তাকা থাকবা। এটা ব্রেক করবেন কীভাবে? ওইটা আমি ব্রেক করতে পারি, কারণ আমি জানতাম ঘটনা কি। অন্য কেউ হলো সেও ধরতে পারতো, কিন্তু আমি তো ফার্স্ট হ্যান্ড ডিল করে ফেলছি, এই জন্য তারা ধরতে পারেনি। তো আমি যখন তাদেরকে ওই ইনস্ট্রাকশন করে দিলাম, আল্লাহর রহমতে ওই দিন রাতে তার একটু ইমপ্রুভ হয়, পরের দিন কোনো ইমপ্রুভ হয় নাই। ফোর্থ ডেতে যায় তার সব কিছু ধীরে ধীরে সেন্স ফেরত আসতে শুরু করে, রেসপন্স বাড়ায়, মানে সে এখন কথা বলতে শুরু করে, কিন্তু সে নাকি কানে কম শুনতো। এবং আল্লাহর রহমতে 7 কি 8 দিনের দিন ও পুরোপুরি ক্লিয়ার হয়ে যায়, তো এটা ছিল আমার ডিরেক্ট হ্যান্ডেল। মানে এখানে কিন্তু আমির সাহেবকে পাবেন না। এই আমি যখন ঘটনা বলি আপনাদেরকে, দেখবেন যে আমার সাথে আমির সাহেব থাকে বা দিগন্ত তারা থাকে, আমার নিজের ডিল করা জিনিস আমি বলি না, যেটা আমার নিজের একা। কেন বলি না জানেন? আমার কাছে কেন জানি আনইজি লাগে নিজের ওই কথাগুলো, কারণ এখানে অন্য কেউ নাই, অন্য কোনো মানে না আছে দিগন্ত তারা, না আছে আমির সাহেব। কিছু জিনিস যখন আমি আপনাদেরকে বলতে যাব, হয়তো সেটা আপনাদেরকে আমি নিজেও হয়তো বোঝাতে পারবো না, আমার এরকম লাগে। তো এই জন্য দেখা গেছে যে আমি অনেক সময় এই ধরনের ঘটনাগুলো করি না। নইলে আমার কাছে এই ধরনের ঘটনা তো আরও অভাবই নাই, কারণ যেগুলো আমি একা ডিল করি বসে বসে। কোনো একটা ঘরে গেলাম, কোনো একটা বাসায় গেলাম, কোনো একটা বস্তিতে গেলাম, কোনো একটা ঝুপড়ি ঘরে গেলাম, কোনো একটা এক রুমের ঘরে গেলাম, আমি যাই সবার ঘরে। আমার সাথে না ক্লাস বলতে কোনো কিছু নেই, সবাই আমার সামনে মানুষ। আর যে একটু হ্যাডম দেখায় না, তার আমি 2 পয়সার দামও দিই না। তো আপনাদেরকে বলতে পারি, এই জন্যই ছোট্ট ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করলাম। কারণ শরীর খারাপ, অনেক কিছু চালাতে পারছি না, অনেক কিছু করতে পারছি না আপনাদের জন্য, নিজের কাছে আফসোস লাগে। আশা করি এটা আপনাদের ভালো লাগবে। আল্লাহ হাফেজ।